কেন ট্রাম্পকে ইসরায়েলের কথা শুনতে হয়? আমি কোনো ষড়যন্ত্র তত্ত্ব বলবো না, আমি আপনাদেরকে ইতিহাসের কিছু ঘটনা শোনাবো, দেখাবো, আর কিছু প্রশ্ন রাখবো। হয়তো একদিন সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে। আপনারা দেখবেন যে চোখের সামনে জল জল করতে থাকা ইতিহাসের কিছু ঘটনা আমাদের মনে এতদিন কেন কোনো প্রশ্নের উদ্রেক করে নাই, কারণ আমরা কিছু জিনিস আগে দেখি নাই, যেটা আজকে আপনারা দেখবেন আমার এই ভিডিওতে। আমি কয়েকটা জিনিস জোড়া দিয়ে দেখাবো। একটা রহস্যময় গল্প বুঝবেন, যে এই গল্প আগে কখনোই শোনেন নাই। তাইলে বুঝবেন কেন আর কোথায় আমেরিকার প্রেসিডেন্টদের টিকি বান্ধা থাকে, তার বাইরে সে যাইতে পারে না। আমাদের এই প্রশ্নের উত্তর খুঁজতে একটু পিছনে যেতে হবে। 1963 সাল আমেরিকা একজন প্রেসিডেন্ট আছেন যিনি বিশ্বাস করেন হাতে পারমাণবিক অস্ত্র যত কম পৃথিবী তত নিরাপদ। তার নাম জন এফ কেনেডি, আর তার ছোট ভাই রবার্ট কেনেডি আমেরিকার অ্যাটর্নি জেনারেল, মানে দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আমরা তো জানি রবার্ট কেনেডির আবার আর একটা কথা, তুমি যদি অন্য দেশের হয়ে আমেরিকায় লবিং করো তাহলে সেটা খোলাখুলি করো, নাম লেখাও, রেজিস্ট্রেশন করো, হিসাব দাও, লুকায় কাজ করার কোনো সুযোগ নেই। এই বিষয়টা আমরা একটু পরবর্তীতে বিস্তারিত বুঝে দেখবো। এই দুই ভাইয়ের দুই যুদ্ধের গল্পই আজকের এপিসোড। কি ছিল সেটা? আসেন আল্লাহ নামে শুরু করি। প্রথমে আসেন বড় ভাইয়ের যুদ্ধে। ইসরায়েলের দক্ষিণে নেগেভ মরুভূমি, মাইলের পর মাইল বালি আর পাথর, মাঝখানে একটা জায়গা বিমনা, সেখানে ফ্রান্সের সাহায্যে তৈরি হইতেছে একটা পারমাণবিক রিয়াক্টর, পারমাণবিক চুল্লি। ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই সময়কার বেন গুরিয়ন পার্লামেন্টে দাঁড়ায় বলল, আমরা এটা বিদ্যুৎ আর গবেষণার জন্য ব্যবহার করব, সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু কেনেডি এই কথা বিশ্বাস করলেন না। শুধু বিশ্বাস করলেন না, উনি প্রকাশ্যে বললেন এই কথাটা। শোনেন, সম্ভবত এই ভিডিওটা আগে আপনারা দেখেন। এডিটর সাহেব সাবটাইটেল দিয়ে দিয়েন। আমি ইসরায়েলি নেতৃত্বকে স্পষ্ট করে জানিয়েছি যে তাদের সম্প্রসারণবাদী ধারণাকে আমি সমর্থন করি না। ওই ভূখণ্ডের আদিবাসী মানুষের এমন অধিকার আছে যেগুলো উপেক্ষা করা যায় না। আমাদের এমন একটি ন্যায্য সমাধান খুঁজে বের করতে হবে যা কোনো একক গোষ্ঠীর ইচ্ছায় চাপিয়ে দেওয়া হবে না। আমেরিকার প্রেসিডেন্ট ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র দেশের প্রেসিডেন্ট, উনি কইতেছেন সম্প্রসারণবাদী চিন্তা ভাবনা আমি সমর্থন করি না। উনি কইতেছেন ওইখানে যারা আছে আদিবাসিন্দা, তাদের অধিকার আছে। এই কথা বলছে 60 বছরেরও আগে। এখন আসেন আমরা কেনেডি ক্ষমতায় আসার আগের দিনে আসি। 20 জানুয়ারি 1961 সাল শেষবারের মতো হোয়াইট হাউসে গেলেন, ট্রানজিশন হচ্ছে, ট্রানজিশন মিটিং এ আইজেনহাওয়ারের সাথে বসেছেন। কেনেডি জিজ্ঞেস করলেন কোন কোন দেশ পারমাণবিক বোমা বানাইতে চাইতেছে। সেক্রেটারি অফ স্টেট ক্রিশ্চিয়ান হার্টার সরাসরি কইলেন দুইটা দেশ, ইসরায়েল আর ইন্ডিয়া। সেটা ছিল প্রথম ধাক্কা কেনেডির জন্য। কিন্তু কেনেডির জন্য পারমাণবিক অস্ত্র শুধু কূটনৈতিক সমস্যা ছিল না, এটা ছিল মানব জাতির অস্তিত্বের প্রশ্ন। ক্ষমতায় আসার মাত্র 8 মাসের মাথায় উনি জাতিসংঘ সাধারণ পরিষদের দ্বারায় ভাষণ দিলেন। কি বললেন ওই ভাষণে? বললেন যুদ্ধের অস্ত্র আমাদের শেষ করার আগেই আমাদের ওই যুদ্ধের অস্ত্রকে শেষ করতে হবে। এই মানুষটা যখন জানলেন ইসরায়েল গোপনে বোমা বানাইতেছে, উনি চুপ করে বসে থাকবেন না। এরপরে তিনি কি করলেন? এপ্রিল 1963 সাল কেনেডি একের পর এক চিঠি লিখতেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। আগে আইজেনহাওয়ারের আমলে একবার পরিদর্শন হয়েছিল ডিমোনায়, ওইখানে যেখানে পারমাণবিক চুল্লি বসাইছে। সেটা ছিল একটা তামাশার মতো। ইসরায়েলেরা আমেরিকান বিজ্ঞানীদের 40 মিনিটের একটা ক্যাজুয়াল ভিজিট দিয়ে ঘুরে ফিরে দেখে শুনে হারিয়েছে আর কি। তাও কইছে যে দেখলেন তো কিছুই নাই আমাদের এখানে, আমরা ক্লিন পরিষ্কার, আর পেটে দিল তাদেরকে আমেরিকা। কেনেডি বললেন ওই খেলা আর চলবে না, এইবার ঠিক মতো পরিদর্শন হবে, রাইট ওয়েতে পরিদর্শন হবে। একটা পারমাণবিক কেন্দ্র যেভাবে পরিদর্শন করতে হয় টেক্সট বুক সেইভাবে হবে, বছরে 2 বার, একবার না। প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা ল্যাব, প্রত্যেকটা যন্ত্র ফুল অ্যাক্সেস দিতে হবে, কোনো ছোটখাটো টুর না, পুরো ইন্সপেকশন হবে। আর সিডিতে একটা কথা লিখলেন, কূটনীতিক ভাষা, এটা কিন্তু হুমকি। উনি বললেন যদি আমরা নির্ভরযোগ্য তথ্য না পাই তাহলে ইসরায়েলের প্রতি আমেরিকার সমর্থন এবং প্রতিশ্রুতি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। এটা শুনে ইসরায়েলি বিমান বাহিনীর প্রাক্তন প্রধান মেজর জেনারেল ড্যান তোলকোভস্কি আশঙ্কা করলেন যে কেনেডি হয়তো ডিমোনায় সরাসরি আমেরিকান সেনা পাঠিয়ে দিতে পারে। আর বেন গুরিয়ন পদত্যাগ করলেন এই হুমকিতেই। কেউ বলে বয়সের কারণে করছে, কেউ বলে স্বাস্থ্যের কারণে, কিন্তু টাইমিংটা দেখেন, কেনেডির চাপের ঠিক মাঝখানে উনি পদত্যাগ করলেন। নতুন প্রধানমন্ত্রী আসলেন, ওনার নাম হইতেছে লেভি এশকল। 10 দিনের মাথায় তার ডেস্কে আবার আর একটা চিঠি এসে পড়লো, কেনেডির আর একটা চিঠি, আগেরটার চেয়ে আরো কড়া। এশকল 7 সপ্তাহ ধরে 8টা ড্রাফট তৈরি করলো, অবশেষে রাজি হইলো যে আচ্ছা ঠিক আছে আসেন দেখেন, কিন্তু কবে আসবেন, কতবার আসবেন, কতক্ষণ থাকবেন, এই সমস্ত কিন্তু পরিষ্কার করলেন না, ঝাপসা করে রাখলেন।